হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। পড়ছিলাম হুমায়ুন আহমেদের দরজার ওপাশে। আজকে পর্ব ২। আমি পা ছুঁয়ে সালাম করবার জন্য নিচু হলাম। দুজনেই খানিকটা সরে গেলেন। ঠিক তখন, কার সঙ্গে কথা বলছো মা? বলতে বলতে জহিরের ছোট বোন তিতলি এসে দাঁড়ালো। আমি হাসি মুখে বললাম, তিতলি ভালো আছো? এখনো ঘুমাওনি? ১:৪০ বাজে। তিতলি ও তার বাবা মার মতো কিংবা তাদের চেয়েও বেশি রকম চমকালো। কারণ সে আমাকে চেনে না, দেখেনি কোনোদিন। আমি জহিরের কাছ থেকে ওর নাম জানি। চেহারায় মিল দেখে আন্দাজে তিতলি বললাম, একটা পুরো পরিবারকে হকচকিয়ে দেবার মধ্যে আনন্দ আছে। জহিরদের পরিবার নিয়ে এই জাতীয় আনন্দ আরও কয়েকবার পাওয়ার ইচ্ছা ছিল, তা সম্ভব হয়নি। কারণ ওই ঘটনার ৬ মাসের মধ্যে জহিরের বাবা মন্ত্রী হয়ে গেলেন। কিছু কিছু লোক মন্ত্রী কপাল নিয়ে জন্মায়। জিয়া, এরশাদ যেই থাকুক, এরা মন্ত্রী হবেই। জহিরের বাবা এরকম একজন ভাগ্যবান মানুষ। মন্ত্রীদের বাড়ি রাত ১:৩০ বা ২টোর সময় যাওয়া সম্ভব না। সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে বাঁশডলা দেবে। দুপুরের দিকে যাওয়া যায়। এই সময় দর্শনার্থীর ভিড় থাকে না। তবে দুপুরে ঢুকলেও সরাসরি বাড়িতে যাওয়া যায় না। গেটে পুলিশের কাছে স্লিপ দিতে হয়। সে স্লিপ একজন ভেতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার কাজটা করে নিতান্তই অনিচ্ছায়, যেন সে হাঁটা ভুলে গেছে। হাঁটি হাঁটি পাপা করে নতুন হাঁটা শিখছে। জহিরের আচার আচরণ ভাবভঙ্গি কোনোটাই মন্ত্রীর ছেলের উপযোগী নয়, কোনো কালেও ছিল না। বোহেমিয়ান ধরনের ছেলে। ঘর পালানো রোগ আছে। কোনো কারণ ছাড়াই দেখা যাবে হঠাৎ একদিন হাঁটা ধরেছে। কোনো বাড়ি নিজ থেকে ফেরে না, লোকজন পাঠিয়ে ধরিয়ে আনতে হয়। পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়। তবে বছর কয়েকের মধ্যে পালায়নি। রোগ সম্ভবত সেরেছে। তাকে দেখলাম গেটের পুলিশ দুজনের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছে। মুখ ভর্তি পান, চিবুক করিয়ে পানের রস পড়ছে। আমি কোনো একটা মজার গল্পের মাঝামাঝি উপস্থিত হলাম। পুলিশ দুজন অত্যন্ত সন্দেহজনক দৃষ্টিতে আমাকে দেখতে লাগলো। চাদর গায়ে মন্ত্রীদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করা সম্ভবত নিষেধ। দুজন পুলিশই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার চাদরের দিকে। জহির পানের পিক ফেলে উঠে এলো। আমাকে হাত ধরে রাস্তার ওপাশে নিয়ে নিচু গলায় বলল, কি কাজে এসেছিস? চট করে বলে চলে যা দোস্ত। বাবা এসে যদি দেখে বারান্দায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি, সর্বনাশ হয়ে যাবে। পুলিশের সঙ্গে মাঝে মধ্যে আড্ডা দেই, এতেই বাবা সারাক্ষণ 99 হয়ে থাকে। বাড়িতে তোর পজিশন পুলিশের চেয়েও খারাপ। মন্ত্রী হবার পর বাবার মেজাজ যা হয়েছে, আমাকে দেখতেই পারে না। শুল কিভাবে বানানো যায় এই কায়দা জানা থাকলে বাবা নিজেই কাঠমিস্ত্রি ডাকিয়ে একটা শুল বানিয়ে রাখতো। সকাল বিকাল আমাকে শুলে চড়াতো। লাইফ হেল হয়ে যাচ্ছে দোস্ত। বাসায় তোর অবস্থা তাহলে কাহিল। কাহিল বলে কাহিল গণ অবস্থা। কাজকর্ম কিছু করছিস? কাজকর্ম জানি কি যে করব। কাগজে কলমে এক প্লাস্টিক কোম্পানির অ্যাডভাইজার। মাসে ১০,০০০ টাকা দিয়ে যায়, তাও আমার কাছে না, বাবার কাছে। তুই প্লাস্টিক কোম্পানির অ্যাডভাইজার? কি অ্যাডভাইস করিস? আরে দূর দূর, কি অ্যাডভাইস করব? আমি প্লাস্টিকের জানি কি। সকালবেলা ওদের গাড়ি এসে নিয়ে যায়। আমার একটা ঘর আছে, ওখানে বসে ৩-৪ কাপ কফি খাই, চলে আসি। এখন বল দোস্ত, কি জন্য এসেছিস? টাকা ধার চাইতে এলে কিছু করতে পারবো না। হাতে একটা ফুটা পয়সাও নেই। বিশ্বাস কর, বন্ধু বান্ধবরা আসে, চাকরি বাকরি নেই, বড় মায়া লাগে। চাকরির ব্যবস্থা তো দূরের কথা, ঘরে নিয়ে যে ১ কাপ চা খাওয়াবো সেই উপায় নেই। আমার কোনো বন্ধু বান্ধব ঘরে ঢুকতে পারে না। বাবার হুকুম। কি জন্য এসেছিস তাড়াতাড়ি বলে চলে যা দোস্ত। বাবা যে কোনো সময় চলে আসবে। আজকাল ৩টার সময় আসে। ২ ঘন্টা ঘুমিয়ে আবার বিদায়। ৩টা বোধহয় বাজে। তুই কোনো সুপারিশ নিয়ে আসিসনি তো? না। পাঁচালি। বন্ধু বান্ধব কেউ এলেই বুকে ধাক্কা লাগে, মনে হয় সুপারিশ নিয়ে এসেছে। তোর ব্যাপারটা কি? আমি গলার স্বর নিচু করে বললাম, এক জায়গায় যাবি আমার সাথে? কোথায়? জায়গাটার নাম হলো ড্রেজার কলোনি, নারায়ণগঞ্জের কাছাকাছি। সেখানে কি? খুব ইন্টারেস্টিং জায়গা। ড্রেজার দিয়ে নদী খুঁড়ে সেই বালি জমা করে কলোনি বানানো হয়েছে। চারদিকে চিকচিক করছে বালি। চাঁদের আলো যখন সেই বালিতে পড়ে, অসাধারণ দৃশ্য। আজ আবার পূর্ণিমা পড়ে গেল।
বলিস কি? জহিরের চোখ চকচক করতে লাগলো। আমি সিগারেট ধরতে ধরতে বললাম, ইন্টারেস্টিং একটা প্ল্যান করে রেখেছি। রফিককে তো চিনিস, ও থাকে ড্রেজার কলোনিতে। রফিক নদীর কাছাকাছি দুটো গর্ত করে রাখবে, গলা পর্যন্ত হাইটে গর্ত। আমরা দুজন গর্তে ঢুকে বসে থাকবো। ঠেসে বালি দেয়া হবে, শুধু দুজনের মাথা বের হয়ে থাকবে। জহিরের চোখের ঝকঝকে ভাব আরো বাড়ল। কয়েকবার ঢোক গিলল, তার ঢোক গেলা মাছের টোপ গোলার মতো। সে ফিসফিস করে বলল, এক্সাইটিং হবে বলে মনে হচ্ছে। আমি গলার স্বর আরো নিচু করে বললাম, অবশ্যই এক্সাইটিং। তাছাড়া জিনিসটাও খুব সায়েন্টিফিক। এর মধ্যে সায়েন্টিফিক আবার কি? পুকুরে গোসল করার সময় আমরা কি করি? সারা শরীর পানিতে ডুবিয়ে মাথা বের করে রাখি। এখানেও তাই করব। সারা শরীর মাটিতে ডুবিয়ে মাথা বের করে রাখবো। তাতে লাভ কি? মাটির সঙ্গে একাত্মতা। এটা কি তোর অরিজিনাল আইডিয়া? না, এই আইডিয়া ধার করা। জগদীশচন্দ্র বসু এই জিনিস করতেন। শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে যখন বেড়াতে যেতেন, তখনই পদ্মার চরে গর্ত খুঁড়ে মাথা বের করে পড়ে থাকতেন। তার ধারণা এতে শরীরের বায়োকারেন্ট তৈরি হয়। সেই বায়োকারেন্টের অনেক উপকারী দিক আছে। জোহের আরো দুবার ঢোক গিলে ফিসফিস করে বলল, ইন্টারেস্টিং হবে তো? অবশ্যই ইন্টারেস্টিং। কল্পনায় দৃশ্যটা দেখ, ধুধু করছে বালি, মাথার উপরে পূর্ণচন্দ্র, জ্যোৎস্নার বান ডেকেছে, কোথাও জনমানব নেই। চাঁদের আলোয় শুধু দুটো মাথা দেখা যাচ্ছে। দুটা মাথা না, একটা মাথা, শুধু তোরটা দেখা যাচ্ছে। আমি গর্তে ঢুকবো না। ঘটনাটা কোনো কারণে লিক হয়ে পড়লে বাবা সত্যি সত্যি আমাকে গর্তে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দেবে। মাথা বের করে রাখার কনসেশন দেবে না। রিস্ক নেওয়া ঠিক হবে না। তবে আমি অবজারভার হিসাবে থাকবো। চল যাই। আমরা নারায়ণগঞ্জের বাসে উঠে পড়লাম। জহির বলল, আজ সত্যি সত্যি জ্যোৎস্না তো? সত্যি জ্যোৎস্না, পঞ্জিকা দেখে বের হয়েছে। ব্যাপারটা যেমন কল্পনা করে রেখেছিলাম তেমন হলো না। দেখা গেল ড্রেজার কলোনি জায়গাটা জনবহুল, বাড়ি ঘর গিজগিজ করছে। এর মধ্যে একটা ফাঁকা জায়গায় রফিক দুটো গর্ত বিরস মুখে বসে আছে। সে একা না, তার সঙ্গে আরো লোকজন আছে। লোকজন তাকে বিরক্ত করে মারছে, প্রশ্নে প্রশ্নে ব্যতিব্যস্ত করে ফেলছে। এখানে বিষয় কি ভাইজান? লাশ পুঁতা হবে? লাশ কি দুইটা? রফিক সব প্রশ্নের জবাবে হাই তুলছে। আমাদের দেখে নিশ্চিন্ত হয়ে উঠে দাঁড়ালো। যন্ত্রের মতো গলায় বলল, মার শরীর খারাপ, আমি চলে যাব। কি ঘটতে যাচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। জহির শুরু থেকে নানা করছিল। গর্ত দেখে তার উৎসাহ মাথাচাড়া দিয়ে উঠল। সে আমার কানে কানে বলল, নিয়মটা কি? ন্যাংটা হয়ে ঢুকবো না আন্ডারওয়্যার থাকবে? ন্যাংটা হয়ে ঢোকাই নিয়ম। তুই ইচ্ছা করলে আন্ডারওয়্যার রাখতে পারিস, কোনো প্রয়োজন দেখছি না। করব যখন নিয়ম মাফিকই করব। নাচতে নাচতে ঘোমটা দেওয়ার কোনো মানে হয় না। হু কেয়ার্স? আমরা তৎক্ষণাৎ গর্তে ঢুকলাম না। রাত 11টার দিকে লোকজন কমে যাওয়ার পর ঢুকলাম। রফিক বিরস মুখে কোদাল দিয়ে বালি ফেলতে ফেলতে বলল, আমি থাকতে পারবো না, তোদের মাটি চাপা দিয়ে বাসায় চলে যাব। মার শরীর খুবই খারাপ, আমার মোটেই ভালো লাগছে না। মনে হচ্ছে লোকজন জমে একটা কেলেঙ্কারি হবে। জহির বলল, তুই চলে যা, আমরা ম্যানেজ করে নেব। শুধু ভোরবেলা এসে আমাদের মাটি খুঁড়ে বের করিস। রফিক বলল, তোদের শার্ট প্যান্ট কি করব? বাসায় নিয়ে যাব না পাশে রেখে দেব? জহির বলল, শার্ট প্যান্ট আগুনে দিয়ে পুড়িয়ে দে। আমার আর এইসবের দরকার নেই। আমি প্রকৃতির সন্তান। মাটিতে গর্ত খুঁড়ে বসে থাকা যে এমন এক্সাইটিং আগে জানতাম না। গায়ে কাঁটা দিচ্ছে। রাত 12টার মধ্যে আমাদের চারপাশে হাজারখানেক লোক জমা হয়ে গেল। শুধু মানুষ না, পশুরাও ব্যাপারটায় খুব উৎসাহ পাচ্ছে। দুটো কুকুর আমাদের ঘিরে ক্রমাগত ঘেউ ঘেউ করছে। লোকজনের প্রশ্নেরও কোনো সীমা নেই। ভাই সাহেব, আপনারা কে? এখানে কি করতেছেন? জিন্দা কবর নিয়েছেন? আপনারা থাকেন কোথায়? আমি কোনো প্রশ্নেরই জবাব দিচ্ছি না, তবে জহির প্রতিটি প্রশ্নের জবাব দিচ্ছে। উচ্চ শ্রেণীর দার্শনিক জবাব। রাত 1টার দিকে মনে হলো পুরো নারায়ণগঞ্জের মানুষ জড়ো হয়েছে। বিকট হইচই। জহির বলছে, আপনারা হইচই করছেন কেন? নীরবতা কাম্য। দয়া করে নীরব থাকুন। প্রকৃতি নীরবতা পছন্দ করে। 1:30টার দিকে পুলিশ চলে এলো। ওসি সাহেব দুজন কনস্টেবল নিয়ে নিজেই এসেছেন। ওসিরা সহজভাবে কোনো কথা বলতে পারেন না।
ইনিও পারলেন না, হুংকার দিলেন, কি হচ্ছে এসব, আপনারা কে? জহির শীতল গলায় বলল, অত্যন্ত জটিল প্রশ্ন। মানুষ এই ফিলোসফিক প্রশ্নের মীমাংসা গত 2000 বছর ধরে করার চেষ্টা করছে, মীমাংসা হয়নি। আপনারা আন্ডার অ্যারেস্ট, উঠে আসুন। জহির হিমশীতল গলায় বলল, আন্ডার অ্যারেস্ট মানে? মশকরা করছেন? আমরা দেশের কোন আইনটি ভঙ্গ করেছি দয়া করে বলুন। বাংলাদেশ পেনাল কোডের কোন ধারায় আছে যে গর্ত খুঁড়ে বসে থাকা যাবে না? আমরা যদি পানিতে শরীর ডুবিয়ে থাকতে পারি তাহলে মাটিতেও পারি। ওসি সাহেব যুক্তিতর্কে গেলেন না। কনস্টেবল দুজনকে হুকুম দিলেন আমাদের টেনে তুলতে। জহির হুংকার দিয়ে বলল, আমি কে পরিচয় দিলে আপনি কিন্তু ভাই প্যান্ট নষ্ট করে ফেলবেন। প্যান্ট পাঠাতে হবে ধোপার কাছে, ডাবল চার্জ নেবে। ওসি সাহেব সিপাহীকে বললেন, এই পাগলার গালে একটা চড় দাও। সিপাহী সঙ্গে সঙ্গে ঝেড়ে লাথি বসিয়ে দিল। জহির হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিল। বালি ঝাড়তে ঝাড়তে বলল, বুঝলেন ভাই সাহেব, আপনাকে এমন জায়গায় ট্রান্সফার করা হবে যে 1 পয়সা ঘুষ পাবেন না, হালুয়া টাইট হয়ে যাবে। একটা টেলিফোন নাম্বার দিচ্ছি, টেলিফোন করে জেনে নিন আমি কে। পরিচয় জানার সঙ্গে সঙ্গে আদরে আদরে প্রাণ অতিষ্ঠ করে ফেলবেন। ওসি সাহেব বিরক্ত মুখে বললেন, পুলিশের আদর কত প্রকার ও কি কি কিছুক্ষণ মধ্যেই জানতে পারবেন। আমরা থানার দিকে রওনা হলাম। উৎসাহী জনতার বড় একটা অংশ আসছে আমাদের পিছু পিছু। জহির আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, যতটা এক্সাইটিং হবে ভেবেছিলাম তার চেয়ে 10 গুণ বেশি এক্সাইটিং হয়েছে। এই জাতীয় প্রোগ্রাম আরও ঘন ঘন করতে হবে। নেক্সট পূর্ণিমা কবে? পূর্ণিমাগুলি 1 মাস পর পর আসে না 15 দিন পর পর? সিস্টেমটা কি? তেল ও জ্বালানি মন্ত্রী ব্যারিস্টার মোবারক হোসেন সত্যি সত্যি জহিরের বাবা এই পরিচয় পাওয়ার পর ওসি সাহেবের মুখের হা তেলাপিয়া মাছের মতো বড় হতে লাগলো এবং ছোট হতে লাগলো। তারপর উনি যখন শুনলেন মোবারক সাহেব নিজেই ছেলেকে ছাড়িয়ে নিতে আসছেন, তখন অধিক শোকে ওসি সাহেব পাথরের মতো হয়ে গেলেন। খানিকক্ষণ জহিরের দিকে তাকান, খানিকক্ষণ আমার দিকে তাকান। জহির বলল, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন ওসি সাহেব। আমার বাবা বাইরের মানুষের কাছে অত্যন্ত মাই ডিয়ার ধরনের লোক। আপনাকে উনি কিছুই বলবেন না। তাছাড়া আপনাকে কিছু বলার প্রশ্নও আসে না। আপনি আপনার কর্তব্য পালন করেছেন। এর উত্তরে ওসি সাহেব চাপা গলায় বিড়বিড় করে কি যেন বললেন, যার কিছুই বোঝা গেল না। জহির বলল, ওসি সাহেব চা খাওয়াতে পারেন? এতেও ওসি সাহেবের হতভম্ব ভাবটা কাটল না। সেকেন্ড অফিসার লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এখনই চা কেক নিয়ে আসছি স্যার, এখনই আনছি। জিলিপি খাবেন? এখানে গরম গরম জিলিপি পাওয়া যায়। জহির বলল, জিলিপি খাওয়া যায়। আপনারা কেউ যদি কাইন্ডলি রফিকের বাসা থেকে আমাদের কাপড়গুলো এনে দেন তাহলে ভালো হয়। বাবা এসে যদি দেখেন আমরা আন্ডারওয়্যার পরে থানায় বসে আছি, উনি কিছুটা বিরক্ত হতে পারেন। মন্ত্রী মানুষ তো সামান্যতেই বিরক্ত হয়। সেকেন্ড অফিসার বললেন, আমি ব্যবস্থা করছি। স্যার আপনারা গা ধুয়ে নেন, শরীর ভর্তি বালি, বাথরুমে সাবান আছে। গা ধোয়ার আগেই তেল ও জ্বালানি মন্ত্রী ব্যারিস্টার হোসেন উপস্থিত হলেন, সঙ্গে তার পিএ, 2 জন পুলিশ গার্ড। মোবারক সাহেব হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন আমাদের দিকে। আমি বললাম, স্যার ভালো আছেন? তিনি জবাব দিলেন না। মনে হচ্ছে তিনিও ওসি সাহেবের মতো অধিক শোকে পাথর হয়ে পড়েছেন। সমস্ত থানা জুড়ে এক ধরনের আতঙ্ক। পুলিশরা সব অ্যাটেনশন হয়ে আছে। ব্যারিস্টার সাহেব ওসি সাহেবের দিকে তাকিয়ে বললেন, এরা কি করছিল বললেন? গর্ত খুঁড়ে বসেছিল। জি স্যার, শুধু মাথা বের হয়েছিল। আমি খবর পেয়ে 2 জন কনস্টেবল নিয়ে উপস্থিত হলাম। আই সি। আমি স্যার পাগল ভেবেছিলাম। মানে স্যার, ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারার কথাও না। আমি নিজেই কিছু বুঝতে পারছি না। যাই হোক, আপনাকে ধন্যবাদ। ঘটনাটা থানায় জিডি এন্ট্রি করে রাখুন। মন্ত্রীর ছেলে বলে পার পেয়ে যাবে তা হবে না। আর এই ছেলে, যার নাম সম্ভবত হিমালয়, একে ভালো মতো জিজ্ঞাসাবাদ করুন। সেই বুদ্ধি দিয়ে এসব করিয়েছে বলে আমার ধারণা। ড্রাগ এডিক্টেড হবার সম্ভাবনা। খুব ভালো মতো খোঁজখবর করবেন। অবশ্যই করব স্যার। আমি জহিরকে নিয়ে যাচ্ছি। তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে টেলিফোনে করবেন। তার কোনো প্রয়োজন হবে না স্যার। প্রয়োজন হবে না বলবেন না। মন্ত্রীর ছেলে বলে সে কোনো আলাদা ফেভার পাক তা আমি চাই না। মন্ত্রী জনগণের সেবক, এর বেশি কিছু না।
সেকেন্ড অফিসার সাহেব আমাদের কাপড় এবং চা নাস্তা নিয়ে এসেছেন। মন্ত্রী দেখে তার ভিড়মি খাওয়ার উপক্রম হলো। জহির বিরস মুখে শার্ট গায়ে দিল, প্যান্ট পরল। মোবারক সাহেব ছেলের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বললেন, চলো বাবা, যাওয়া যাক। ভঙ্গিটা এমন যেন ৬-৭ বছরের একটা ছেলেকে সান্ত্বনা দিয়ে কথা বলছেন, যে ছেলে না বুঝে দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে সামান্য অপরাধ করে ফেলেছে, যে অপরাধের শাস্তি বকাঝকা না, আদর। যাবার আগে খানিকক্ষণ স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি এই জিনিসই চাচ্ছি, আমাকে যেন চিনে রাখেন। দ্বিতীয়বার দেখা হলে আমাকে যেন বলতে না হয় আমি হিমু, হিমালয়। তারা চলে যাবারও আধ ঘন্টা পর থানার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো। এই আধ ঘন্টায় আমি ২ কাপ চা এবং ৩ পিস কেক এবং ৬টা জিলিপি খেলাম। অর্ধেকটা সিগারেট খেলাম। পুরোটা খাওয়া গেল না, কারণ সেকেন্ড অফিসার সাহেব কঠিন গলায় বললেন, সিগারেট ফেলুন, নো স্মোকিং। একটা পিরিচে ৮-১০টা খিলি পান, দুটো নিয়ে একসঙ্গে মুখে দিয়ে দিলাম। আমার এইসব কর্মকাণ্ড সবাই দেখছে, বেশ আগ্রহ নিয়েই দেখছে। তাদের ভালো লাগছে কিনা বুঝতে পারছি না, মনে হয় লাগছে না। চেয়ারে পা উঠিয়ে পদ্মাসনের ভঙ্গিতে বসেছিলাম। সেকেন্ড অফিসার কঠিন ভঙ্গিতে বললেন, পা নামিয়ে বসুন। আমি পা নামিয়ে বসলাম। হাত বাড়িয়ে পিরিচ থেকে আরও ২টা পান নিয়ে মুখে দিলাম। সহজ স্বরে বললাম, পানের পিক কোথায় ফেলবো স্যার? ওসি সাহেব নড়েচড়ে বসলেন। টেবিল থেকে আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, এবার বলুন আপনি কে? আমার নাম হিমালয়, ডাকনাম হিমু। কি করেন? কিছু করি না। কিছু যে করেন না তা বুঝতে পারছি। এটা বোঝার জন্য শার্লক হোমস হতে হয় না। থাকেন কোথায়? একটা মেসে থাকি। ঢাকায় আপনার আত্মীয়স্বজন আছেন? আছেন। ওসি সাহেব ড্রয়ার থেকে কাগজ এবং পেন্সিল বের করলেন। থানায় এই এক মজার জিনিস দেখলাম, সব কাজকর্ম পেন্সিলে। সম্ভবত ইরেজার ঘষে লিখে মুছে ফেলার চমৎকার সুযোগ আছে বলেই পেন্সিল। ওসি সাহেব শুকনো মুখে বললেন, এক এক করে আত্মীয় স্বজনের নাম বলুন, ঠিকানা বলুন, টেলিফোন থাকলে টেলিফোন নাম্বার, সব লিখে নেব। আমি বললাম, যেসব প্রশ্নের উত্তর লেখার দরকার নেই সেগুলো আগে করুন। সেগুলি আগে করব কেন? কারণ আপনার পেন্সিলটা ভোঁতা, শার্পনার দিয়ে শার্প করতে হবে। এখন কোনো শার্পনার খুঁজে পাবেন না। ওসি সাহেব পেন্সিলের দিকে তাকালেন। পেন্সিলটা সত্যি ভোঁতা। তিনি অত্যন্ত গম্ভীর মুখে শার্পনার খুঁজতে লাগলেন। খুঁজে পাওয়া গেল না। ড্রয়ার ঘাটাঘাটি করা হলো, ফাইলপত্র উল্টানো হলো, শার্পনার নেই। ওসি সাহেব একা না, অন্যরাও শার্পনার খোঁজায় যোগ দিল। ওসি সাহেব গর্জনের মতো শব্দ করে করে বলতে লাগলেন, একটা পুরানো ব্লেড ছিল, সেটা গেল কই? এত বিশৃঙ্খলা, এত বিশৃঙ্খলা! আমি বললাম, একটা বল পয়েন্ট দিয়ে লিখলে কি চলে? তিনি ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন, যেন এমন অদ্ভুত কথা তিনি তার ওসি জীবনে শোনেননি। এক্ষেত্রে সাধারণত এরকমই হয়। আমি জানি, যতক্ষণ পর্যন্ত একটা শার্পনার না আসবে ততক্ষণ পর্যন্ত সব কাজকর্ম বন্ধ থাকবে। একজন কাউকে দোকানে পাঠিয়ে একটা শার্পনার আনিয়ে নিলেই হয়। তা আনা হবে না। খোঁজা চলতেই থাকবে এবং সবার রাগ বাড়তে থাকবে, ধমকাধমকি হতে থাকবে। হোটেল থেকে একটা ছেলে টিফিন ক্যারিয়ারে করে কি যেন নিয়ে এসেছে। রাত প্রায় শেষ হতে চলল। এ সময় খাবার কার জন্য? ওসি সাহেব নিতান্ত অকারণে তার উপর ঝাঁঝিয়ে উঠলেন, এই হারামজাদা, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? এটা কি রং দেখার জায়গা? কেউ আমার দিকে লক্ষ্য করছে না, কাজেই আবার পা উঠিয়ে বসা যাক। ওসি সাহেব আমার দিকে তাকালেন। বলুন, আপনি কি করেন? আগে একবার বলেছি, কিছু করি না, ঘুরে বেড়াই। কোথায় ঘুরে বেড়ান? পথে ঘাটে ঘুরি। ভবঘুরে? তা বলতে পারেন। দেশে ভবঘুরে আইন বলে যে একটা আইন আছে, তা কি জানেন? এ আইনে ভবঘুরদের ধরে ধরে জেলে ঢুকিয়ে ফেলা যায়। আমি হাসতে হাসতে বললাম, ভাগ্যিস এই যুগে কোনো ধর্মপ্রচারক নেই। ধর্মপ্রচারক থাকলে সমস্যা হয়ে যেত। জানেন, বোধহয় ধর্মপ্রচারকরা সবাই বলতে গেলে ভবঘুরে। গৌতম বুদ্ধ, গুরু নানক, যীশুখ্রিস্ট। আপনি কি ধর্মপ্রচারক? জি না, তবে এই লাইনে চিন্তা ভাবনা করছি। টাকা পয়সা জোগাড় করতে পারলে একটা আশ্রম চালু করার ইচ্ছা আছে। মহাপুরুষ হবার একটা ক্ষুদ্র চেষ্টা বলতে পারেন। মহাপুরুষ হবার চেষ্টা করছেন? জি। কেন, জানতে পারি? সত্যি সত্যি জানতে চান? হ্যাঁ, চাই। আমি শান্ত ভঙ্গিতে বললাম,
আমার নিজের দিক থেকে মহাপুরুষ হবার তেমন আগ্রহ নেই। তবে আমার বাবার খুব শখ ছিল ছেলেকে মহাপুরুষ বানাবেন। সাধারণ বাবারা ছেলেমেয়েদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এসব বানাতে চায়। কেউ মহাপুরুষ বানাতে চায় না। আমার বাবা চেয়েছিলেন। আমার সঙ্গে ফাজলামি করছেন? জি না, ফাজলামি করছি না। শিয়ালের শিং দেখেছেন? না, শিয়ালের শিং আমি দেখিয়ে ছাড়ব। মহাপুরুষ কত প্রকার ও কি কি বুঝে যাবেন। গর্তে ঢোকে মহাপুরুষ, শূকর গর্তে ঢোকে, মহাপুরুষ না। এই মবিন, মবিন, মবিন নামের একজন কেউ ছুটে এলো। ওসি সাহেব চোখ মুখ কুঁচকে বললেন, একটা নাপিত ধরে নিয়ে আসো। নাপিতকে বলো এই মহাপুরুষের চুল, দাড়ি, ভুরু সব যেন কামিয়ে ফেলে। মহাপুরুষগিরি পার করছি। অনেক মহাপুরুষ দেখা আছে। পেন্সিল কাটার পাওয়া গেল? জি না স্যার। না শব্দ আমি শুনতে চাচ্ছি না, খুঁজে বার করো। ওসি সাহেবের নাম মোহাম্মদ সিরাজুল করিম। তিনি দেখলাম আসলেই করিতকর্মা লোক। শুধু যে করিতকর্মা তাই না, বেশ সাহসীও। নাপিত ডাকিয়ে সত্যি সত্যি দাড়ি, গোঁফ, ভুরু সবই কামিয়ে দিলেন। হুঙ্কার দিয়ে বললেন, মহাপুরুষের হাতে একটা আয়না দাও, মহাপুরুষ তার চেহারাটা দেখুক। আমি হাই তুলতে তুলতে বললাম, চেহারা দেখতে চাচ্ছি না। মহাপুরুষদের আয়নায় নিজেকে দেখা নিষেধ আছে। এতে নিজের চেহারার প্রতি এক ধরনের মুগ্ধতা চলে আসে। এটা ঠিক না। ঠিক না হলেও দেখে রাখুন, চেহারার যে অবস্থা এখনো আছে এই অবস্থা থাকবে না। মন্ত্রী সাহেব কি বলছেন তা তো শুনেছেন। ভালো মতো জিজ্ঞাসাবাদ করতে বলেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদ শুধু মুখের কথায় হয় না। পুলিশের জিজ্ঞাসাবাদ কঠিন জিনিস। শরীরের চামড়াটা শুধু থাকবে, হাড্ডি যা আছে পানি হয়ে পেশাবের সঙ্গে বের হয়ে যাবে। মহাপুরুষদের প্রতি আপনার অকারণ রাগের কারণটা জানতে পারি? অবশ্য বর্তমানে আপনার মন অত্যন্ত বিক্ষিপ্ত। ঘরে অসুস্থ স্ত্রী, প্রিয়জন ভয়াবহ রকমের অসুস্থ থাকলে মন মেজাজ ঠিক থাকে না। সারা পৃথিবীর ওপরই রাগ লাগে। ওসি সাহেব সরু চোখে তাকিয়ে রইলেন। আমি আসলে আন্দাজে একটা ঢিল ছুঁড়েছি। মাঝে মাঝে আমার আন্দাজ খুব লেগে যায়। এটা মনে হয় লেগে গেছে। মন্ত্রী দেখার পর ওসি সাহেবের যে অবস্থা হয়েছিল এখনো সেই অবস্থা। মনে হচ্ছে হাত পা শক্ত হয়ে গেছে। তেলাপিয়া মাছের মতো মুখের হা বড় হচ্ছে, ছোট হচ্ছে। ওসি সাহেবের গলার আওয়াজ খানিকটা নিচে নামলো। তিনি অস্বস্তির সঙ্গে বললেন, আমার স্ত্রী যে অসুস্থ এটা কি করে বললেন? আমি হাসলাম, জবাব দিলাম না। একজন প্রথম শ্রেণীর ভবিষ্যৎ বক্তা কথা বলবেন খুব কম। প্রশ্ন করলে অন্যদিকে তাকিয়ে হাসবেন। তার কি অসুখ সেটা বলতে পারবেন? না, আমি তো ডাক্তার না। তার এই রোগের কি কোনো ওষুধ আছে? অবশ্যই আছে। সৃষ্টিকর্তা এমন কোনো অসুখ তৈরি করেননি যার প্রতিষেধক তার কাছে নেই। আমাকে দয়া করে কিছু জিজ্ঞাসা করবেন না। আমি রোগের ওষুধ সম্পর্কে কিছুই জানি না। ওসি সাহেব পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বললেন, মহাপুরুষগিরি ফলানোর জায়গা পান না। স্ত্রী অসুস্থ, ভাওতাবাজি পুলিশের কাছে। বয়স তো খুব বেশি মনে হয় না। লোক ঠকানো কায়দা কানুন সব জানা হয়ে গেছে। মবিন, মবিন। মবিন চলে এলো। মবিনের মুখ হাসি হাসি, কারণ তার হাতে পেন্সিল কাটার শেষ পর্যন্ত পাওয়া গেছে। সে খুশি খুশি গলায় বলল, পেন্সিল কাটার পাওয়া গেছে। পেন্সিল কাটারের এখন আর দরকার নেই। বাবাজিকে হাজতে নিয়ে যাও। ভালো মতো আদর যত্ন করো, যাতে যতদিন বাঁচে পুলিশের খাতিরের ব্যাপারটা মনে থাকে। চুল দাড়ি কাটানো ঠিক হয় নাই। চুল দাড়ি থাকলে আদর যত্নের সুবিধা হতো। মবিন অত্যন্ত আনন্দিত স্বরে বলল, চুল দাড়ির কোনো দরকার নেই স্যার, দেখেন না কি করি। মবিন সাহেব কিছু করার সুযোগ পেলেন না। তার আগেই তেল ও জ্বালানি মন্ত্রী মোবারক সাহেব আমাকে ছেড়ে দেবার জন্য টেলিফোন করলেন। জহিরের চাপাচাপিতে এটা করলেন, বলাই বাহুল্য। আমি যে খুব আনন্দিত হলাম তা না। পুলিশি মার খাওয়ার চেষ্টা আমি অনেক দিন ধরেই করছি। ব্যাপারটা সম্পর্কে শুধু শুনেছি। অভিজ্ঞতাটা হয়ে যাওয়া ভালো। হেলাল গুন্ডা বলে একজনের সঙ্গে আমার খুব ভালো পরিচয় আছে। তার কাছে শুনেছি মারের সময় ব্যথা পাচ্ছি ভাবলেই ব্যথা পাওয়া যায়, ব্যথা পাচ্ছি না ভাবলে আর ব্যথা পাওয়া যায় না। আমি থানা থেকে ছাড়া পেলাম রাত ৩টায়। এত রাতে আর ঢাকায় ফিরলাম না। চলে গেলাম নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে।
রাত কাটাবার জন্য লঞ্চ টার্মিনাল খুব ভালো জায়গা। অনেক খালি লঞ্চ বাঁধা থাকে। নজর এড়িয়ে তার একটায় ঢুকে পড়তে হয়। চুপি চুপি চলে যেতে হয় ছাদে। চাদর মুড়ি দিয়ে টানা ঘুম দিলেই হয়। লঞ্চের লোকজন ভাববে এদেরই কেউ। আমার সঙ্গে চাদর আছে, শরীর ঢেকে ঘুমিয়ে পড়া কোনো সমস্যা না। তাই করলাম। ঘুম ভাঙল ভোর রাতে। লঞ্চ চলছে। কখন যাত্রী উঠল, কখন লঞ্চ ছাড়লো কে জানে। হু হু বাতাসে রীতিমতো শীত ধরে গেছে। আকাশে থালার মতো বড় চাঁদ, নদীর দুপাশে গাছপালা, চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে। মনে হচ্ছে এরা সবাই জেগে আছে। উথাল পাথাল জোছনায় গাছপালা ঘুমোতে পারে না। ঘুমিয়ে পড়ে মানুষ। আমার চোখে ঘুম জড়িয়ে আসছে। চাদর দিয়ে সারা শরীর ঢেকে চাঁদের আলো থেকে নিজেকে আলাদা করে আমি ঘুমোতে গেলাম। ঘুম আসছে না। বারবারই মনে হচ্ছে একটা ছোট ভুল করা হয়েছে। ঢাকা ছাড়ার আগে রূপার সঙ্গে দেখা করে আসা দরকার ছিল। ঢাকার বাইরে যতবারই যাই এই কাজটা করি। এইবারই শুধু করা হলো না। মানুষের টেলিপ্যাথিক ক্ষমতা থাকলে চমৎকার হতো। লঞ্চের ছাদ থেকে রূপার সঙ্গে কথাবার্তা শুরু করা যেত। হ্যালো, হ্যালো রূপা, তুমি তুমি কোথায় এখন? লঞ্চের ছাদে। লঞ্চের ছাদে মানে? লঞ্চে করে যাচ্ছ কোথায়? জানি না। কি পাগলের মতো কথা বলছো? তুমি লঞ্চে করে যাচ্ছ আর তুমি জানো না কোথায় যাচ্ছ? আমরা কে কোথায় যাচ্ছি কেউই তো জানি না। আবার ফিলোসফি শুরু করলে? শোনো দার্শনিক, এগুলি নিতান্ত নিম্ন শ্রেণীর ফিলোসফি। ৫,০০০ বছর ধরে কাঁপচানো। সত্যি করে বলো তো কোথায় যাচ্ছ? জানি না। জানো না? না। জগতের পরম সত্য কি জানো রূপা? জগতের পরম সত্য হচ্ছে জানি না। আই ডোন্ট নো। এই ফিলোসফিটা কেমন লাগলো? ঘুম এসে যাচ্ছে। কাল্পনিক কথাবার্তা আজকের মতো থাক। লঞ্চটা বড্ড দুলছে। রেলিং দেয়া নাই। গড়িয়ে পড়ে না গেলেই হয়। ৭ দিন পর ঢাকায় ফিরলাম। মানুষের মাথার চুল ৭ দিনে ১.৫ মিলিমিটার বাড়ে। দাড়ি, গোঁফ এবং ভুরুর চুল একই হারে বাড়ার কথা। ব্যাপার মনে হচ্ছে তা না। ৭ দিনে আমার দাড়ি গোঁফ কিছু গজিয়েছে। মাথার চুল তেমন গজায়নি। ভ্রুর চুলের বৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে। আগে যা ছিল এখনও তাই। আমার চেহারায় এক ধরনের ভৌতিক ভাব চলে এসেছে। ভৌতিক ভাবের জন্য গায়ের চাদরও বোধহয় খানিকটা দায়ী। চেহারায় ভৌতিক ভাব সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হয়েছি গত রাতে। স্টিমারে করে ফিরছি। ফার্স্ট ক্লাসের ডেক কেমন দেখার জন্য উঁকি দিলাম। ডেক ফাঁকা। অল্প বয়সী এক মা তার বাচ্চা কোলে নিয়ে বসে আছে। বাচ্চাটা হাত পা ছুড়ছে এবং বিকট চিৎকার করছে। বাচ্চার বাবা বিব্রত মুখে এক গ্লাস পানি হাতে পাশে দাঁড়ালো। আমাকে দেখে বাচ্চার চোখ তুলে তাকালো। আর ঠিক তখন বাচ্চার মা নিচু গলায় বলল, চুপ করো সোনা, চুপ না করলে ওই ভূত তোমাকে খেয়ে ফেলবে। বাচ্চা চুপ করে গেল। আতঙ্কগ্রস্ত হয়ে মাকে জড়িয়ে ধরল। আমি কাছে এগিয়ে গেলাম এবং গম্ভীর গলায় বললাম, আমি স্টিমারের দোতলায় আছি। বাচ্চা কান্নাকাটি করলে খবর দেবেন। এসে ভয় দেখিয়ে যাব। বাচ্চার মা লজ্জিত মুখে বললেন, সরি সরি, কিছু মনে করবেন না। না, কিছু মনে করিনি। আপনার বাচ্চা যথেষ্ট ভয় পেয়েছে কিনা দেখুন। প্রয়োজন মনে করলে আরও খানিকটা ভয় দেখিয়ে দিয়ে যাই। মেয়েটার মুখ লজ্জায় লাল হয়ে গেল। মেয়েটা দেখতে খানিকটা রূপার মতো। ইচ্ছা করছিল আরও খানিকক্ষণ থাকি। সম্ভব হলো না। বাচ্চাটা বেশি ভয় পেয়েছে। ভয়ে হাত পা শক্ত হয়ে গেছে। আমাকে যে ভয়াবহ দেখাচ্ছে তার আরও বড় বড় প্রমাণ পেলাম। সেকেন্ড ক্লাসে অন্য একটি বাচ্চা ৩-৪ বছর বয়স হবে আমাকে দেখেই কাঁদতে শুরু করলো। এই বাচ্চাটি ছিল বাবার কোলে। সেই ভদ্রলোক বিব্রত গলায় বলতে লাগলেন, আহা, উনি কিছু করবেন না তো, কিচ্ছু করবেন না। বড় ফুপুর বাড়িতে এমন চেহারা নিয়ে ওঠা ঠিক হবে না জেনে উঠলাম। এই বাড়ির বাথরুম খুব সুন্দর। হালকা নীল রঙের শ্রীলঙ্কার টালি বসানো বাথরুম। বড় একটা বাথটাব আছে। বাথটাব পানি ভর্তি করে শুধু নাকটা ভাসিয়ে শুয়ে থাকা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। তবে ও বাড়িতে উপস্থিত হবার বেশ কিছু সমস্যা আছে। বড় ফুপা ঘোষণা করে দিয়েছেন আমাকে যেন তার বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে দেয়া না হয়। আমি একটি পাবলিক নুইনেন্স। আমার আসল স্থান মানসিক রোগীদের জন্য নির্ধারিত কোনো হোম। হোমে জায়গা পাওয়া না গেলে সেকেন্ড চয়েস মিরপুর চিড়িয়াখানা। আমার ফুপু তার স্বামীর কোনো বক্তব্যের সঙ্গে একমত হন না, শুধু এই বক্তব্যে একমত,
ফুপার বাড়িতে তারপরেও মাসে ২ মাসে একবার যাই। ফুপার ২ ছেলেমেয়ে, বাদল এবং রিঙ্কি।